Students, how are you all? Hope all of you are fine and fit in the grace of Almighty. Today my topic is about transformation of sentence. আজকে আমার টপিক হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিন্তু তোমাদের যে সেন্টেন্স মানে অর্থ অনুসারে সেন্টেন্সের যে ওইটা আজকে করাবো না, আজকে করাবো হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটার চেঞ্জিং করাবো, ট্রান্সফরমেশন করাবো, কেননা এই তিনটার ট্রান্সফরমেশন করতে তোমাদের অনেক কষ্ট হয়, তাই না? তোমরা ডিগ্রিটা পারো, তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এগুলো তোমরা এইটেও করেছো, মোটামুটি তোমরা জানো। কিন্তু ক্লাস 9-এ যারা আছো তাদের জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডার নতুন, আর 10-এ যারা আছো তাদের জন্য তো কোনো কিছু নতুন নেই, তাদের জন্য সবই পুরান। কিন্তু তারা কি করবে, তারা আবার একটু রিভাইজ দিবে, তাই না? আচ্ছা, এবার চলো, মানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, ঘটন অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স হলো 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল হলো সরল বাক্য, কমপ্লেক্স হলো জটিল বাক্য, কম্পাউন্ড হলো যৌগিক বাক্য। এখন এই তোমার 3টা সেন্টেন্স সম্পর্কে ভালো জানতে হলে তোমাকে অবশ্যই ক্লোজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্লোজটা কি আমাকে বলো? ক্লোজ মানে হলো বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ক্লোজ মানে কি? বাক্যাংশ, মানে বাক্যের অংশ, পার্টস অফ এ সেন্টেন্স। ক্লোজটা অনেক সময় নিজেই নিজের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে, অনেক সময় তাকে অন্য আরেকটা ক্লোজের উপর নির্ভর হতে হয় প্রশ্নটা, মানে নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য। আর ক্লোজকে সাধারণত খণ্ড বাক্য বলা হয়। এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে বেশি থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু এটা নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। ক্লোজে হলো একটা সাবজেক্ট থাকে, একটা হলো ফিনিট ভার্ব থাকে। তো যেটা সাবজেক্ট থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে সেটা তো স্বাভাবিক, সেটা নিজের অর্থটা নিজেই প্রকাশ করতে পারবে। আচ্ছা, এবার চলো, হ্যাঁ, যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকে এবং যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে হলো ক্লোজ বলে। ক্লোজ হলো 3 প্রকার, দেখো একটু খেয়াল করো, তাইলেই তোমাদের কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা করতে তোমাদের সহজ হয়ে যাবে। দেখো, প্রিন্সিপাল, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট। আমি একটু সংক্ষেপে ক্লোজটা লিখছি না, কিন্তু তোমরা লিখে নিও, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট বা অর ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট। তারপর আরেকটা হলো কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। দেখো, আমি প্রথমটা বলেছি প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, আর এটা শুধু কোঅর্ডিনেট ক্লোজ। এখন দেখো, প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল মানে কি বলো? প্রধান। আর ইন্ডিপেন্ডেন্ট অর্থ কি? স্বাধীন। তাইলে কি এই ক্লোজটা, তাইলে তুমি এটার অর্থের মধ্যেই কিন্তু এটা সংজ্ঞাটা নিহিত রয়েছে। মানে কি, যে ক্লোজে একটা সাবজেক্ট ও একটা ফিনিট ভার্ব থাকে এবং সে এটা নিজেই নিজের অর্থটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেটাকে কি বলে? প্রিন্সিপাল ক্লোজ বলে। এখন ধরো আমি যদি এখানে লিখি everybody likes him because his goodness, মানে তাকে সবাই পছন্দ করে কেন? তার ভালোর জন্য সবাই তাকে পছন্দ করে। এটা কিন্তু এভরিবডি লাইকস হিম, এটা কিন্তু পুরাটা অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু এইটা কিন্তু পুরাটা অর্থ, এটা ছাড়া, মানে এটা ছাড়া এটা কিন্তু পুরাটা অর্থ প্রকাশ করতে পারছে না। তাইলে এটা কি? এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর এটা কি? এটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। বুঝতে পারছেন?
আচ্ছা এবার দেখেন তাইলে কি এটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ কি ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল মানে তোমাকে আরেকজনের উপর নির্ভরশীল হতে হয় সেটাকে কি বলে ডিপেন্ডেন্ট ক্লোজ বলে ডিপেন্ডেন্ট তো বুঝতেই পারছো নির্ভরশীল এটা তোমরা যারা ইকোনমিক্সে পড়েছো এটা পড়ো না উন্নত দেশ উন্নয়নশীল দেশ তারপরে হলো অনুন্নত দেশ তাইলে উন্নয়নশীল কি নির্ভর মানে তোমাকে হলো উন্নয়নশীল কোনটা যেটা নাকি ঠিক আছে জিডিপিটা কিন্তু অন্য দেশের উপর তাকে নির্ভর করে আনতে হয় সেটাকে কি বলে উন্নয়নশীল আর যেটা উন্নত সেটা অন্য কারো সাহায্য নিতে হয় না তাইলে কি এটা হলো প্রিন্সিপাল তাহলে সাবঅর্ডিনেট কি এই যে এটা কিন্তু এই ক্লোজটা কিন্তু তোমার এটা ছাড়া অর্থটা প্রকাশ করতে পারবে না যেমন বিকজ ইজ গুডনেস কোনো অর্থ হলো এটার তার ভালোর জন্য তো কি আরেকটা কিছু জানার আগ্রহ থেকে যায় আচ্ছা আর কোঅর্ডিনেট হলো দুই বা ততোধিক বাক্যকে দুইটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করে সেটাকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লোজ এখন ধরো এই সেন্টেন্সটাই এভরিবডি লাইকস হিম এখন আমি যদি এন্ড এখানে দিয়ে দেই বিকজটা কেটে দেই এন্ড হি বিকজ এখানে তো আর গুডনেস হবে না এন্ড এভরিবডি লাইকস হিম বিকজ হি and he is good সবাই তাকে পছন্দ করে এবং সে হলো ভালো এটা হয়ে গেল এই যে এন্ড দ্বারা যে আমি যুক্ত করেছি এই দুইটাকে সেটা কি হয়ে গেল সেটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লোজ তাহলে কি ক্লোজ সম্পর্কে ধারণাটা হয়েছে ক্লোজ মানে হলো বাক্যাংশ একটা বাক্যের খণ্ড বাক্য আর তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে হলে তোমাকে অবশ্যই ক্লোজটা সম্পর্কে ধারণা থাকতে হবে ক্লোজটা হলো কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ নিজের অর্থ প্রকাশ করতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে নিজের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাহলে কি আমরা তিন প্রকার শিখেছি যেটা হলো সম্পূর্ণভাবে নিজের অর্থটা প্রকাশ করতে পারে সেটাকে কি বলে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্টটা মনে রাখলেই চলে যে স্বাধীন আর সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট ক্লোজ মানে কি ডিপেন্ডেন্ট মানে কি নির্ভরশীল অন্য আরেকজনের উপর নির্ভরশীল ওইটাকে কি বলে সাবঅর্ডিনেট ক্লোজ আর দুই বা ততোধিক বাক্যকে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যেটা যুক্ত করে সেটাকে কি বলা হয় বাক্যকে যুক্ত করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে যাই তাইলে আমাদের ধারণাটা স্পষ্ট হবে তারপরে আমি রুলসগুলো তোমাদের বলে দিব সিম্পল সেন্টেন্স দেখো একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব এবং একটি মাত্র ক্লোজ থাকে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব এবং একটি মাত্র ক্লোজ থাকে সেটাকে কি বলা হয় সিম্পল মানে এটা তাহলে কি এটা কিন্তু তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজের আন্ডারে চলে যায় তাই না আচ্ছা কমপ্লেক্স হলো একটি প্রধান বাক্যাংশ বা একসাথে এক বা একাধিক আশ্রিত বাক্যাংশ মানে আশ্রিত কি তুমি ওইটার উপর আশ্রয় করে বেঁচে আছো ওইটা কি তাহলে কমপ্লেক্সটা কি কমপ্লেক্সটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজটা হলো এটা হলো কম্পাউন্ড মানে যুক্ত করা দুই বা ততোধিক কিকে যেটা যুক্ত করে সেটাকে কি বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমি যেহেতু ক্লোজটা বুঝলাম তাহলে আমার কি সেন্টেন্সটা সহজ হয়ে গেল সিম্পল সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে এবং নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে সেটাকে কি বলে সিম্পল সেন্টেন্স বলে আর কমপ্লেক্স সেন্টেন্স হলো যে নাকি নিজের অর্থটা যে ক্লোজটা নিজের অর্থ প্রকাশের জন্য তাকে অন্য ক্লোজের সাহায্য নিতে হয় সেটাকে কি বলে কমপ্লেক্স সেন্টেন্স বলে আর কম্পাউন্ড সেন্টেন্স হলো দুই বা ততোধিক সেন্টেন্সকে যেটা যুক্ত করে সেটাকে কি বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত যেইগুলা থাকে মানে যেটা দেখলে তুমি তো এমনি ঘটনা অনুসারে আশা করি এখন বুঝে যাবে যে কোনটা কোন সেন্টেন্স কিন্তু তারপরেও যে কনজাংশনগুলো থাকে কমপ্লেক্সে সেটা হলো দ্যাট when why who which when how if whether because as though although until unless
বিফোর, আফটার। ঠিক আছে, এগুলা কিসে থাকে? এগুলা হলো সাধারণত, তুমি তো বুঝে যাবে, সেন্টেন্সের গঠন দেখে তুমি অবশ্যই বুঝবে, কিন্তু তারপরেও পরীক্ষার সময় তো তোমার আর এত কিছু মাথায় আনার দরকার নাই। তুমি যদি এগুলা মোটামুটি জানো তাহলে তুমি বুঝে যাবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমাকে ওই জায়গায় যে ইনভার্টেড মানে ব্র্যাকেট দিয়ে যেটা লেখা থাকবে তোমাকে পরিবর্তন করতে, তাহলে তোমার রুলসটাও খুব সহজে মনে পড়ে যাবে। ঠিক আছে, এখন হলো চলো কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, কি দেখলে তুমি বুঝে যাবে। আউট পরে কি লিখছেন? হ্যাঁ, কি বলো? অলদো, দো, অলদো, আনটিল, আনলেস, বিফোর, আফটার। ওয়েদার, দেখেছো? মুছে দিব তাহলে, এখন মুছে দিচ্ছি আমি। তারপর দেখো কম্পাউন্ড। কম্পাউন্ডে কোন কোন কনজাংশন গুলা থাকে একটু দেখে নাও। এন্ড, বাট, অলসো, অর, নর, as well as, both, তারপরে হলো not only, but also, neither, nor, either, or, otherwise, therefore, on the contrary, yet. এগুলা কি? মেন হলো এই 6টা, বুঝছো? মেন কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটই হলো এই 6টা, আর বাকিগুলা থাকতে পারে, বাকিগুলা সাধারণত থাকে না। মেন হলো এই 6টা, তুমি যদি মনে রাখো তাহলে তুমি বুঝে যাবে যে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড, বাট, অলসো, অর, নট, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ। আর এগুলা থাকলে বুঝবে, কিন্তু এগুলা সাধারণত তোমাদের থাকে না। ঠিক আছে, এবার চলো আমরা হলো রুলসে যাব। লিখেছো সবাই? মুছে দিব আমি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে রেসপন্স করবে, আমি কিন্তু বুঝতে পারি না তোমরা কি উঠাতে পেরেছো নাকি লিখতে পেরেছো, কিছুই কিন্তু আমি বুঝতে পারি না। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি বুঝবো কিভাবে? আমি মুছে দিব, তাহলে তোমরা লিখতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি। ওকে, এবার আসেন, আমি একটা ছকের মাধ্যমে আপনাদের আমি আলাদা পড়াবো না, সেটা আমি পড়াবো হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একসাথে পড়াবো। ঠিক আছে, এখন আমি একটা ছক করছি, দেখেন। আমরাও তুলবো এটা? হ্যাঁ হ্যাঁ, এভাবে তুলে নিলে তোমাদের সুবিধা হবে বুঝার জন্য। আচ্ছা, এবার ধরো সিম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ডট ডট মানে সেন্টেন্স, ঠিক আছে, তখন তুমি এখানে বসাবা হলো সিন্স আর হলো অ্যাজ, আর তোমার এখানে হয়ে যাবে কি অ্যান্ড, তারপরে হলো, বুঝতে পেরেছেন? আমি একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, সিং, সিং মহসিন, সিং মহসিন that he wept, মানে মহসিনকে দেখে সে কি করলো? কান্না করে দিল। আচ্ছা, এখন আমি এখানে কি বসাবো? অ্যাজ। তাহলে আমাকে মহসিন, আমাকে তো এখানে একটা মহসিন, সিং মহসিন, এই যে ওয়েট হলো পাস্ট টেন্সে আছে, এই জন্য আমাকে ভার্বটা কি আনতে হবে? অবশ্যই এখানে পাস্ট টেন্সের আনতে হবে। তাহলে অ্যাজ হি ওয়াজ পানিশড। ম্যাডাম এই পাশে লেখাটা বোঝা যাচ্ছে না। কোনটা? কম্পাউন্ডটা?
সিম্পলটা বুঝছো না? না ম্যাডাম। দাঁড়াও, হ্যাঁ এখন ঠিক আছে ম্যাডাম। এখন দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, দেখো, as he was punished he wept। ঠিক আছে, মানে যে দুইটা সাবজেক্ট, আবার একটা অক্সিলারি ভার্ব, আবার একটা প্রিন্সিপাল ভার্বও আছে, তাই না? আর এখানে আমি অ্যান্ড বলেছি, তাহলে কি হবে? দা, না না এটা হয়নি, এটা মুছে ফেলো। দেখো এটা একটু খেয়াল করো, আমি উদাহরণ আরেকটা দিয়ে দিয়েছি। when the thief, এটা কি হবে? সময় না, এজন্য আমি কি করলাম? when the thief, when the thief saw মহসিন, আমি তো পুরাটাই, এই যে এটাও মুছো। seeing মহসিন the thief cried। দেখো, সিং মহসিন দ্য থিফ ক্রাইড, মানে মহসিনকে দেখে চোর কি করলো? কেঁদে ফেললো। তাহলে এখানে আমি কি বলেছি? সিন্স বা অ্যাজ হবে। তাহলে এখানে when the thief saw মহসিন, মহসিন he cried, CRIED, ঠিক আছে? he was the thief saw মহসিন, এটা হবে the thief, THIEF, the thief saw মহসিন, so মহসিন and cried। এবার বুঝতে পেরেছো রুলসটা? আমি বলি, দেখো, ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো, সিং মহসিন দ্য থিফ ক্রাইড, মহসিনকে দেখে চোরটি কি করলো? কেঁদে ফেলেছিল। তা এটা তো ক্রাইড, মানে বুঝতেই পারছো এটা কি? এটা হলো পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, এজন্য when the thief saw মহসিন, মানে সি এর হলো পাস্ট টেন্স হয়েছে সো, হি ক্রাইড। তারপর দ্য থিফ সো মহসিন এন্ড ক্রাইড, মানে এন্ড দ্বারা হলো এটা যুক্ত করেছে। বুঝতে পেরেছেন? এবার কি বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, প্লাস হলো অবজেক্ট। অবজেক্ট কি বলো তো? অবজেক্ট হলো কর্ম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই অর্থটা উত্তরটা পাওয়া যায় সেটাকে কি বলে? সেটাকে অবজেক্ট বলে। আচ্ছা, এবার দেখো এটা কি হবে? সাবজেক্ট প্লাস হু, হুইচ, যে কোনো একটা, হু, হুইচ, দ্যাট। আর তোমরা জানো যে হু হলো ব্যক্তির ক্ষেত্রে বসে, হুইচ বা দ্যাট হলো কোনো বস্তুর ক্ষেত্রে বসে, তাই না? হুইচ হলো তারপরে কি বলো? দ্যাট। তারপরে হলো অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপরে হলো এক্সটেনশন, মানে বাকি যা আছে। আর এটা একদম সহজ, কম্পাউন্ড গুলা খুবই সহজ, খালি এন্ড। এটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর যদি অবজেক্ট থাকে। তাহলে চলো একটা উদাহরণ দেই। পিপল, people living in the, people living in the highland, people living in the highland can escape flood। দেখো, পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড, মানে লোকজন তারা কোথায় বাস করে? আমি বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তরটা পাওয়া যায় সেটাই কি? সেটাই হলো অবজেক্ট। তাইলে কি যে হাইল্যান্ড এখানে অবজেক্ট, তারপরে এটার অনুযায়ী আছে পিপল আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তারপরে হলো অবজেক্ট আছে। তারা কি বন্যা থেকে তারা কি করতে পারে? বাঁচতে পারে, তাই না? তাইলে আমি এখানে পিপল দিলাম, সাবজেক্ট আমি বসালাম এই রুলস অনুযায়ী। দেখো, তারপরে আমি কি, এটা পিপল যেহেতু বুঝিয়েছে, ব্যক্তি বুঝালে কি বসে? ব্যক্তি বুঝালে হু বসবে, আর হুইচ আর দ্যাট সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে। আচ্ছা, তাহলে আমি হু দিব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি? লিভ, লিভ ইন দ্য ল্যান্ড,
live in the land can escape flood. Can escape flood. তাহলে কি people who live in the land তারপরে হলো live in the land তারপরে হলো ভার্ব থাকলে বসাবা, ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয় করবা, কিন্তু এখানে আইএনজি যোগ করার দরকার নেই। এটা হলো কি বসবে, অবজেক্ট বসবে, ঠিক আছে? তাইলে কি people live in the highland, people live in the highland. People live in the highland and they can escape flood. দুই নাম্বার রুলসটাকে আমরা বুঝতে পেরেছি। এটা আমি কি বলেছি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। তাইলে কি পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড। তাইলে কি লোকজন যারা নাকি ওই ভূমিতে বাস করে, হাইল্যান্ডে বাস করে, তারা কি করতে পারে, তারা হলো ই থেকে বাঁচতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখেন রুল নাম্বার 3। দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে হলো ভার্বের সাথে আইএনজি প্লাস, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস, ওইটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? আর এখন হলো সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, তারপর এটা তাইলে তুমি কি করবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, এটা ঠিক আছে? তুমি যা আছে তাই বসিয়ে দিবা। তারপরে হলো হু, হুইচ, তারপরে হলো দ্যাট, হু হুইচ দ্যাট, তারপরে হলো প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব, তারপরে টান। টান টান মানে আমি বুঝাচ্ছি, এরপরে আরো সেন্টেন্স গুলা আছে। আচ্ছা, এটাও সহজ, দেখো তিনোটাই কিন্তু কম্পাউন্ডের সহজ, খালি এন্ড আসছে। তিনোটা রুলসেরই কম্পাউন্ড কি সহজ, একটু কমপ্লেক্সটা একটু জটিল, মানে এটার নামই তো কমপ্লেক্স, এজন্য এটা নিজেই জটিল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সাবজেক্ট বসিয়েছি আমি, ভার্ব, অবজেক্ট, আই স এ বার্ড, আমি কি দেখেছিলাম, আমি একটা পাখি দেখেছিলাম, তাহলে এই বার্ড কি, বার্ড হলো এখানে অবজেক্ট। আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই, তাইলে কি হবে, আই স এ বার্ড, তারপরে হু, আমি তাহলে এখানে হুইচ বসাই, আমাকে টু বি ভার্ব বসাইতে বলছে। টু বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাইলে আমার সেন্টেন্সটা তো এটা স যেহেতু আছে, তাইলে আমার সেন্টেন্সটা এটা কিসের, পাস্ট টেন্সে, আর এটা প্লুরাল নাম্বার না, তাহলে আমি কি বসাবো, ওয়াজ বসাবো, ওয়্যার বসবে না। হুইচ ওয়াজ, হ্যাঁ, হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, তারপর যা আছে তাই। ফ্লাইং ইন দ্য স্কাই, তারপরে দেখো এন্ড কি হবে, এ বার্ড ওয়াজ, a bird was flying in the sky, a bird was flying in the sky and I saw that, ঠিক আছে? এবার দেখেন কোনটা বুঝতে কি আপনাদের সমস্যা হয়েছে? একটা হলো মানে আপনি যদি উল্টা হয়ে আবার পড়েন তাহলে কিন্তু আপনার জন্য এটা সহজ হয়ে যাবে, আর ওইভাবে ভাগ ভাগ করে পড়ালে তোমাদের রুলসগুলা মনে থাকে না। এটা তোমরা এইচডব্লিউ খাতায় একটা খাতা বানাবে, মানে এগুলা আরো বড় বড় করে সুন্দর করে লিখবে, তাইলে মনে থাকবে। ধরো রুলসটা তুমি নীল কালি দিয়ে লিখবে, উদাহরণটা কালো কালি দিয়ে লিখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বেশি, বুঝতে পারছেন? তাহলে এক ঝলক দেখলেই আপনার এটা মনে পড়ে যাবে, এটা নোট করবেন এইচডব্লিউ খাতায়, তাইলে ছকটা মনে থাকবে বেশি করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার কাছে আরো 3টা রুলস, এগুলো আসলে অনেক আছে,
15টার মতো রুলস আছে এটার। তো আজকে আর সম্ভব না, কেননা অনলি 10 মিনিটস লেফট, মনে হয় আর 10 মিনিট আছে তোমাদের। তো এই জন্য আমি তোমাদের দেখি হ্যাঁ 10 মিনিট আছে যেহেতু, তাহলে আমি তোমাদের SW দিচ্ছি। এই 3টা রুলসেরই SW। যেই একটা সেন্টেন্স লিখবো ওইটাকেই কমপ্লেক্স বানাবা, কম্পাউন্ড বানাবা, মানে তিনোটাই বানাবা। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, মুছে দিচ্ছি। সবাই কি লিখেছো? না লিখলে স্ক্রিনশট নিয়ে ই করে নাও। আর যদি কোনো সমস্যা থাকে পরের ক্লাসে অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে, আচ্ছা আগে SWটা দিয়ে নেই, তারপরে আমি যদি বুঝাতে পারি আর দুই একটা রুলস বুঝিয়ে দিব। আগে এই 3টা রুলসের SW আমি দিয়ে নিচ্ছি। দেখেন, sitting under the tree, he fell asleep. এটা কোন সেন্টেন্স বলেন তো আমাকে? এটা প্রথম রুলসটাই, তাই না? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটার কি করবেন? এটার কমপ্লেক্সও করবেন এবং কম্পাউন্ডও করবেন, দুইটাই করবেন। আচ্ছা, দ্য স্টুডেন্টস studying regularly, the students studying regularly can expect a good result. ঠিক আছে, এটাও সিম্পলে আছে, আপনারা করবেন। এটা হলো কিসে আছে? এটা কম্পাউন্ডে আছে। এখন যে সেন্টেন্সটা দিচ্ছি এটাকে আপনারা সিম্পল এবং কমপ্লেক্স বানাবেন। They fought bravely and snatched the SNATCHED, snatched the red sun of independence. I saw the fisherman, এটা হলো 3 নং রুলসটা। ঠিক আছে, I saw the fisherman, আমি কিন্তু রুলসগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। I saw the fisherman fishing in the river. I saw the fisherman fishing in the river. বুঝা গেছে? এই 3টা রুলসেরই। এটা হলো প্রথম রুলসটা, এই দুইটা হলো 2 নং, এটা হলো 3 নং। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা রুলসগুলো দেখে নিজে চেষ্টা করবেন। অবশ্যই কোনো বই দেখবেন না, খাতা দেখবেন না। ভুল হলে ভুল হোক, আমি ভুলটাই দেখব। ঠিক আছে, ভুলটা দেখলে তোমরা শুদ্ধ হতে পারবে, আর দেখে করলে আমার কোনো আর মানে তোমরা অজানা থেকে যাবে। আচ্ছা, না আচ্ছা আচ্ছা, তোমাদের কি এই 3টা রুলস বুঝতে কোনো সমস্যা হয়েছে? নেক্সট ক্লাসে আমি তোমাদের আরো রুলসগুলো নিয়ে হাজির হব। ঠিক আছে, সবগুলা রুলসই মোটামুটি বুঝিয়ে দেব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের। আর যেগুলো সাধারণত বেশি আসে বোর্ড পরীক্ষায়, আমি কিন্তু সেগুলাই দিয়েছি তোমাদের। বোর্ড পরীক্ষায় এগুলাই বেশি আসে, যেগুলো আর বোর্ড পরীক্ষা আসে না ওগুলো আমি ওই রুলসগুলো বাদ দিয়ে দিয়েছি।
হ্যাঁ, তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে বলবা, আমি বুঝাই দিব। এবং এই 4টা উদাহরণ যদি তোমরা করতে পারো, তোমরা মনে করলা যে অনেক কিছু শিখে গেলা। ঠিক আছে, তো আজকে মাত্র 3টা রুলস পড়ালাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব। So, my dear students, thank you. That's enough for today. Stay good and stay with us. Thank you, students. আসসালামু আলাইকুম। মিস নমস্কার। আসসালামু আলাইকুম। Walaikum assalam.